আসসালামু আলাইকুম। আজকের টপিকে আমরা দেখব যে কিভাবে জিনোম সিকোয়েন্সিং করতে হয়। ইট মিনস আমাদের জিনোম যেগুলো আছে এর আগে আমরা যতগুলো দেখলাম যে আমাদের জিনোমগুলো সিকোয়েন্স করা আছে, এগুলো থেকে আমরা অন্যান্য টপিকগুলো বের করলাম, যেমন ওইসি, তারপর এটা কিভাবে কোন পোর্শনটা আমার প্রধানত কোন বৈশিষ্ট্য বহন করে সেগুলো দেখলাম। এখন আমরা কি করার চেষ্টা করবো যে আমার জিনোমগুলা পুরো একটা জিনোম আমি পুরোটা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করবো, যেটাকে বলা হয় জিনোম সিকোয়েন্সিং। এখন আমাদের দরকার কেন? এর দরকার হচ্ছে যে প্রধানত আমার এই জিনোম সিকোয়েন্সিং থেকে আমরা মেডিসিনের ক্ষেত্রে অনেক কাজ করতে পারবো, বা এগ্রিকালচার, বায়োটেকনোলজি অনেকগুলো কাজ করা যায় আমাদের। যেগুলো আমরা যদি মেডিসিনের ক্ষেত্রে বলি, যে ফাঙ্গাই প্রোডাক্টিং যে ব্যাকটেরিয়া গুলো আছে, ফাঙ্গাই যে ব্যাকটেরিয়া গুলো জেনারেট হয় সেগুলো কোন ফাঙ্গাইয়ের জন্য হয়, আমরা যদি ওই জিনোম সিকোয়েন্স গুলো বের করে ফেলতে পারি, তাহলে আমাদের অনেক সময় ওই জিনোম সিকোয়েন্স গুলো আমরা একটা ফাঙ্গাই থেকে অন্য ফাঙ্গাই অ্যাপ্লাই করে আমরা কাজ করে ফেলতে পারি। একইভাবে অয়েল পাম জিনোমের জন্য, তারপর জিনোম অফ এনার্জি, কি সায়ানোব্যাকটেরিয়া যেগুলা জেনারেট করে, সায়ানোব্যাকটেরিয়া প্লাজমিড থাকে, ওগুলো থেকে আমরা অনেক কাজ করে ফেলতে পারি। সো এখন এই জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রে কে কে অবদান রাখছেন, তার মধ্যে হচ্ছে যে ওয়েল্টার এবং ফেডরিক যারা আছেন, তারা প্রথমে একদম সর্বপ্রথম ডিএনএ সিকোয়েন্সিং কিভাবে করতে হবে সেটার মেথডগুলো বের করছেন, এবং এবং সেগুলোর জন্য ওরা 1980 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। এবং তখন যারা ওরা যে সিকোয়েন্সিং মেথডটা বের করছেন সেটা ছিল অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে। সো অনেক এক্সপেন্সিভ ছিল, $3 বিলিয়ন মতো খরচ হতো তখন ওরা যে মেথডটা বের করছে। যাই হোক, এরপরে স্টেপ বাই স্টেপ একটু পরিবর্তন আসছে। তো এরপর হচ্ছে যে 1990 সালের দিকে তারপর সবাই একটু চেষ্টা করছে জিনোম সিকোয়েন্স করার জন্য, হিউম্যানের জন্য স্পেসিফিকলি হিউম্যান জিনোম যেগুলো আছে সেগুলো সিকোয়েন্স বের করার জন্য। 1997 সালে আরেকজন ছিলেন, এরকম করে স্টেপ বাই স্টেপ। এরপর যখন ফার্স্ট অফ অল 2001 সালে জিনোম সম্পূর্ণরূপে সিকোয়েন্সিং করা সম্ভব হয়েছে, এরপর স্টেপ বাই স্টেপ অন্যান্য গুলোর ক্ষেত্রেও করার চেষ্টা চলছে। কারণ কি, আমাদের দরকার কি, অন্যান্য গুলো যদি সিকোয়েন্স গুলো আমরা যদি জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে রোগগুলো হয় বা কোনো প্রাণী থেকে আসছে বা এগুলা অন্যান্য জিনিসগুলো আরো অনেক কাজেই আমরা এগুলা ইউজ করতে পারি। তো এভাবে করে এর পরবর্তী স্টেপে আমাদের যে মেথডটা আছে, মেথড চেঞ্জ হওয়া শুরু করছে। ফার্স্ট অফ অল সিকোয়েন্সিং যে মেথডটা লাগতো সেটা স্টেপ বাই স্টেপে ইলুমিনিয়া আরেকটা মেথড বের করছেন বা মেশিনের মাধ্যমে করতে চেষ্টা করতেন, যেটার খরচ $3 বিলিয়ন থেকে আনুমানিক $10,000 এসে গেছে। এবং এর পরবর্তী স্টেপে আর অনেকগুলো স্টেপে থাকার কারণে এটা আস্তে ধীরে আরো কমা শুরু করছে। তো এভাবে করে ডিএনএ সিকোয়েন্সিং গুলা শুরু হয়ে গেছে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীর জিনোম গুলা স্টোর করা শুরু করছে। প্রথমে শুধু আমাদের কি ছিল, যে শুধু হিউম্যানের সাথে ছিল, এরপরে অন্যান্য গুলোর ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করা শুরু করছি, অন্যান্য ম্যামেলিয়ার ক্ষেত্রেও অ্যাপ্লাই করা শুরু করছি। এবং এটা দরকারটা কেন? যদি আমরা ডিএনএ সিকোয়েন্সটা যদি রাখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ন্যাচারালি আমাদের যে সিকোয়েন্সটা আছে সেটা থেকে কি পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আমাদের কয়টা ডিজিজ হতে পারে। যেমন কি হাইটের ক্ষেত্রে যে কয়টি ডিজিজ থাকে, ডিজিজ আছে, সেটা হচ্ছে ওভার হাইট আর একটা আন্ডার হাইট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে আমরা যদি ধরি আমাদের এই যদি ডিএনএ যে সিকোয়েন্সটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা পোর্শন। এই পোর্শনটা কি করে, এই পোর্শনটা আমাদের অ্যাকচুয়ালি হাইটটা, আমাদের হাইটের যে হরমোনটা আছে সেটা নিয়ে একটু কাজ করে। তো এখানে এই যে তিনটা পয়েন্ট আছে সি, এ, জি, এই দুইটা পয়েন্ট, যে তিনটা পয়েন্টের জন্য এগুলোই মিউটেশন হওয়ার কারণেই আমার ওভার হাইট হয়। তো অন্য জায়গায় এই দুই তিনটা মিউটেশন হওয়ার কারণেই, এই তিনটা পজিশনে মিউটেশন হওয়ার কারণে বা অন্য তিনটা পজিশনে, তার জন্য এটা আন্ডার হাইট হয়। তো দেখা যাচ্ছে যে আমি যদি এই অংশটা জানতে পারি, যেটা জেনারেল ফর্ম যেটা আছে সেটা যদি জানতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোন কারণে এটা আমার পরিবর্তন হচ্ছে এবং অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লিকেবল হয়েছে। 2010 সালে নিকোলাস ভলকান নামে একজন স্টুডেন্ট, একজন পেশেন্ট ছিল যার কি কি রোগ হচ্ছিল, ওই রোগগুলো বুঝতে পারছিল না ডাক্তাররা। তারপরে হিউম্যান জিনোমের মাধ্যমে বা সিকোয়েন্সিং, ডিএনএ সিকোয়েন্সের মাধ্যমে ওইটার জন্য ওরা কি করতে পারছে, বের করতে পারছে যে কোথায় অস্বাভাবিক মিউটেশন ঘটছে, এবং ওটার উপর অ্যাপ্লাই করে ওরা পরবর্তীতে এই রোগটা ছাড়তে পারছেন, ইমিউনোথেরাপি করছে, ঠিক আছে। ফার্স্ট, এটা হচ্ছে যে ফার্স্ট একজনের উপর ডিএনএ সিকোয়েন্সের মেথডগুলো ইউজ করে এর জিনোমের মাধ্যমে কি করছে, অপারেশন চালানো হয়েছে। এইভাবে করে এখন যেটা বর্তমান পরিস্থিতি, এখন সবগুলা হিউম্যানের জন্যই, হিউম্যান প্লাস আর অনেকগুলোর জন্যই আমার কি করা হচ্ছে, এখন টোটাল জিনোমগুলো স্টোর করা হচ্ছে, যে ভার্টেব্রাটার জন্য সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে, এবং তা হচ্ছে যে আনুমানিক 10,000টা স্পিসিসের জন্য। হ্যাঁ, কি করা হচ্ছে, জিনোমগুলা স্টোর করে রাখার চেষ্টা করা হচ্ছে। তো এখন দেখি, এখন এটা যে ডিএনএ সিকোয়েন্স যেটা করা হয় সেটার জন্য প্রধানত কিভাবে করে, সেটার জন্য আমরা আগে প্রথমত
বুঝবো যে এক্সপ্লোরিং নিউজ পেপার একটা পদ্ধতি আছে, সেটা আগে আমরা বুঝে নিই, তারপরে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আমরা অ্যাকচুয়ালি কি কাজটা করবো। ধরে নেন যে নিউ ইয়র্ক টাইমসের জুন 27 জুনের 2000 সালের পেপার অনেকগুলো একসাথে স্তূপ করা আছে। প্রত্যেকটা পেপারে কিন্তু আইডেন্টিক্যাল, মানে কি ওই দিনেরটাই, তাহলে অবশ্যই নিউ ইয়র্ক টাইমস সাথে সবগুলো সেম হবে। এখন কি করা হচ্ছে এখানে, বাস ওদেরকে ডায়নামো দিয়ে কি বলে না, এদেরকে একটু ব্লাস্ট করা হচ্ছে। এখন ব্লাস্ট করার কারণটা হচ্ছে যে ব্লাস্ট করার পর আমার যে অবস্থা রয়েছে, অবস্থা হলো ওইগুলো। এখান থেকে কি আমার যে এতগুলো নিউজ পেপার ছিল, আমি কি অ্যাকচুয়ালি যে আমার যে এক্সাক্ট যে নিউজ পেপারটা ছিল সেটাকে পুনরায় একদম সম্পূর্ণরূপে জেনারেট করা সম্ভব? মানে এখানে দেখেন, এখানে কিন্তু থাকে আইডেন্টিক্যাল অনেকগুলো নিউজ পেপার ছিল, এগুলোকে আমি ডায়নামো দিয়ে ব্লাস্ট করলাম, এন্ড দেন এগুলো থেকে অবশ্যই যা ছিল তাকে ইউজ করে আমি আইডেন্টিক্যাল একটা নিউজ পেপার বানানোর চেষ্টা করছি। মিনস আমি তাহলে বুঝতে পারবো, কারণ কি আমরা একটা নিউজ পেপার জানতে পারলে আমি বুঝতে পারবো যে সবগুলো সেমই ছিল, আইডেন্টিক্যাল ছিল, তার জন্য একটা নিউজ পেপার সম্পূর্ণরূপে কি করতে হবে, আমাকে এখান থেকে রিকনস্ট্রাক্ট করতে হবে। তো ঠিক আছে, সো এখানে অনেকগুলো কিন্তু পুড়ে গেছে, অনেকগুলো নাই, একদম অনেকগুলো অংশ বিশেষ এরকম করে অনেক কাজই করতেছিল। আমরা এখানে কিভাবে করতে পারি, তো ধরেন এখান থেকে ধ্বংসাবশেষ থেকে এমন কোন একটা পোর্শন পেলাম যেটা দেখে বোঝা যাচ্ছে যে অংশটা কি হতেছে, ওভারল্যাপ পজিশনে আছে। তো আমরা কি করলাম, এই ওভারল্যাপ যে অংশটা আছে সেটাকে আমি কি করলাম, জয়েন করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুটো পোর্শন যেটা ছিল সেটা অবশ্যই একটা নিউজ পেপারের অংশ ছিল। তো আমরা এই ওভারল্যাপ পোর্শনগুলো যতই অ্যাড করতে থাকবো তখন আমরা কি করতে পারবো, একটা সম্পূর্ণ নিউজ পেপার এভাবে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ তাহলে একটা সম্পূর্ণ নিউজ পেপার আমরা পেয়ে যাব। এবং এটা দেওয়ার পর আমি বুঝতে পারছি যে ওই দিন যে ডাটাটা দেওয়া ছিল সেটা হচ্ছে হিউম্যান জিনোম, যে পুরোটা সম্পূর্ণরূপে আমাদের যে বের হয়ে গেছে সেটা পেপার নিউ টাইমে সেটা দেওয়া ছিল। সো এখন আমরা দেখি আমরা এই একই পদ্ধতিটা এক্সপ্লোরিং নিউজপেপারের এই যে মেথডটা আছে সেটা আমরা কিভাবে এখানে ইউজ করতে হবে। এখানে আমরা যদি দেখতেছি সেম জিনোমি 4টা দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেখেন সেম জিনোমি 4টা দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি 4টা থাকবে না, এটা লক্ষাধিক থাকবে, মানে একই জিনোম লক্ষাধিক ভাবে থাকবে। এবং তখন আমি কি করবো, তখন মাল্টিপল কপিজ অফ জিনোম, এখানে কিন্তু মিলিয়নস অফ দ্যাম হবে, মানে অনেকগুলো হবে। আমরা শুধু সহজের জন্য 4টা শুধু নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কি হবে, এই নিউজপেপারের স্তূপের মতো, আইডেন্টিক্যাল নিউজপেপারের স্তূপের মতো যেরকম অনেকগুলো একসাথে আছে, এখানেও অনেকগুলো থাকবে, লক্ষাধিক বা কোটিগুলো থাকে। এরপরে আমাদের কাজটা কি, এরপর কি করলাম, এদেরকে ওইটা কি কাজ যে আমি যে ব্লাস্ট করবো ডাইনার মধ্যে, আমি কি করলাম, এগুলোকে ক্র্যাক করলাম, র্যান্ডম পজিশনে কি করলাম, ভাঙা শুরু করলাম। ঠিক আছে, তো ভাঙার পর যে অংশগুলো পেলাম, আমি যে পোর্শন গুলো পেলাম সেগুলো একটাকে রিড বলা হয়। যে একটা পোর্শনকে কি বলা হয়, রিড। আমার ডিএনএ গুলো, আমার জিনোম যেগুলো ছিল সেগুলোকে ভাঙার পর, বিভিন্ন পোর্শনে ভাঙার পর, ঠিক আছে, আমি এগুলো ব্রেক করার পর যে পোর্শন গুলো পেলাম প্রত্যেকটা পোর্শনের নাম কি, রিড। এখানে প্রত্যেকটা পোর্শনের নাম রিড। তো এরপর আমার কিছু বার্নিং সাম রিডস বলতে মানে কি, আমার কিছু রিড এই প্রসেসে আমি যখন প্রসেস করছিলাম যে আমি ভাঙতেছিলাম তখন কি হয়েছে, অনেকগুলো রিড আমার কি হয়েছে, রিমুভ হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে বা মিউটেশন হয়ে গেছে, এরকম করে ধরে নিলাম যে এই যে গ্রে কালার করা আছে সেগুলো মিউটেশন করার পর এই রিড গুলা চলে গেছে বা রিমুভ হয়ে গেছে। তো এখন আমার সবগুলো একসাথে আছে। এখন আমার কি করতে হবে, এখান থেকে আমি যে এতগুলো জিনোম ছিল এগুলোর মধ্যে, এবং আমরা বলছিলাম যে সবগুলো জিনোম আইডেন্টিক্যাল, তাহলে আমি একটা যে কোনো একটা বের করতে পারলে আমি বুঝতে পারবো যে সবগুলো সেমই ছিল। এখন আমার কাজ কি, এখান থেকে সবগুলো থেকে ওই একটা জিনোমটা বের করা। সেটা কিভাবে বের করতে পারি, আমরা যদি ভালো করে খেয়াল করি, ওই ওভারল্যাপ পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারবো, জিনোমটা বের করতে পারবো। যেমন দেখেন এই দুইটা ওভারল্যাপ করতেছে এবং পাশাপাশি, এবং এটাই সেম থাকার কারণে আমি বলতে পারতেছি যে দুইটা একই জিনোমের অংশ। তো এভাবে করে আমরা কি করবো, অন্যান্য পোর্শনের ক্ষেত্রে দেখবো যে কিভাবে এই অংশগুলো ওভারল্যাপ করে, এবং ওভারল্যাপ করতে করতে আমরা মেইন জিনোমটা পেয়ে যাব। তো এটাই ছিল যে আমাদের পদ্ধতিটা। ঠিক আছে, কিভাবে করব, ফার্স্ট অফ অল আনসিকোয়েন্স জিনোম কপিজ, মানে কি এখানে কিন্তু একটাই জিনোম আছে, এটারই কিন্তু কপিজ দেওয়া আছে, যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা লাইন, মানে জিনোম কিন্তু একটাই আছে, এটারই কপি, বাদ বাকি 5টা। তো দেখা যাচ্ছে একটা জিনোমের অনেকগুলো কপি রাখছি, এটাকে রিড জেনারেট করলাম, মানে কি এটাকে ভেঙে রিড পোর্শন গুলো বের করলাম, প্রত্যেকটা পোর্শনের নাম রিড, এবং এগুলোকে ইউজ করেই আমি কি করলাম, অ্যাসেম্বল করলাম, জিনোম যেটা অ্যাকচুয়ালি ছিল সেটাকে অ্যাসেম্বল করলাম, একটা বের করে অ্যাসেম্বল করে বের করে দিলাম। ঠিক আছে, তো এই কাজটাই আমরা করব। ঠিক আছে, এখন কাজ হচ্ছে যে আমরা এটা কিভাবে করব, এগুলো স্টেপগুলো আমাদের একটু জানা লাগবে ইনশাআল্লাহ। সো এখন এখানের কাজটা কি, আমাদের এটা ডিফিকাল্ট কেন হয়ে যায়, কারণ কি, ফার্স্ট অফ অল আমাদের যে আছে মেশিন যেটা আছে সেটা এন্টায়ার নিউক্লিওটাইডকে করতে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পড়া একটু সমস্যা হয়, এবং এখানে যেগুলো আছে
সেটা হচ্ছে অনলি রিড গুলো আছে, রিড জেনারেট মানে কি রিডের পজিশন গুলো দেওয়া নেই। যেমন আমরা এখানে কি করলাম যে এই পোর্শন গুলোতে আমরা কিন্তু এখানে কোনটা কোন জিনোমের কতটুকু অংশ থেকে বা কোন পজিশন থেকে ভেঙে আসছে এই রিড গুলা সেগুলো কিন্তু বলা নেই। তো আমার যেগুলো আছে এই রিড যেগুলো আছে সেগুলো শর্টেজ এবং এগুলো কি এগুলা র্যান্ডমলি দেওয়া, এগুলো পজিশন কিন্তু আমার দেওয়া নেই। আর এগুলো নর্মাল পাজলের মতো কাজ করলে হবে না, কারণ কি আমার এখানে কিন্তু ওভারল্যাপ পোর্শন আছে এবং ওভারল্যাপ গুলা পাশাপাশি বসাতে হয়, তার জন্য এগুলোকে ওভারল্যাপ পাজল বলা হয়। তো দেখা যাচ্ছে যে আমার ওভারল্যাপের জন্য অনেক জিনিসগুলো অনেক জটিল হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব যে রিকনস্ট্রাকশন করব এই প্রবলেমটা, স্ট্রিং রিকনস্ট্রাকশন প্রবলেম দেখার চেষ্টা করি যে এটা দিয়ে কি বোঝাচ্ছে। ফার্স্ট অফ অল কি যে আমার এখানে যে কাজটা করব যে কালেকশন অফ স্ট্রিং রিড মানে কি আমার রিড গুলো দেওয়া থাকবে, তো ওখান থেকে আমি কি করব জিনটা বা জিনোমটা বের করে আনবো, জিনোমটা বের করে আনবো। কিন্তু এখান থেকে আমি কিন্তু কোনো কিছু বুঝতে পারতেছি না। সো আমার যেখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা কিন্তু কম্পিউটেশনাল প্রবলেম মানে হচ্ছে না, কারণ কি আমি কিভাবে কাজ করব রিড গুলো দেওয়া আছে বাট এগুলো কিভাবে ইউজ করব কি কি করতে হবে সেটা আমার ধারণা নেই। তো এর জন্য আমরা একটা জিনিস দেখি কম্পোজিশন থ্রি। কম্পোজিশন থ্রি বলতে বোঝাচ্ছে আমাকে যে জিনোমটা দেওয়া আছে সেটা আমি 3 মার্ক করে ভাঙবো, মানে কি এক্স্যাক্টলি আমি যে বলছিলাম রিড পোর্শনটা কি হবে এখন কে মার্ক যেগুলো ছিল সেগুলোই হবে আমার রিড পোর্শন। এবং এখানে 3 বলার কারণ হচ্ছে যে প্রত্যেকটা রিড পোর্শনের লেন্থ কত হবে 3 লেন্থ করে হবে। সো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি 3 লেন্থ করে হলে কয়টা হয় একটু ভালো করে দেখি। 3 লেন্থ দেখেন এখানে স্টার্টিং পজিশন থেকে প্রত্যেকবার 3 লেন্থ করে নিব, এখান থেকে 3টা লেন্থ, এর পরের পজিশনে গেলাম একটা 3টা লেন্থ, এইভাবে পরের পজিশনে গেলাম 3টা লেন্থ, এইভাবে করে টোটাল সবগুলো যে কয়টা পেলাম সবগুলো। দেখা যাচ্ছে যে কম্পোজিশন অফ থ্রি হচ্ছে যে আমার এতগুলা কেমারের কালেকশন। ঠিক আছে, কম্পোজিশন অফ থ্রি জিনোম যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে এখন এই তো 3 দেওয়ার কারণে 3 মারের কালেকশন, যেটা আমার 4 দেওয়া থাকতো 4 মারের কালেকশন। ঠিক আছে, সো আমার এখানে যে কেমার দেওয়া আছে সেগুলো হচ্ছে এক একটা কি 3 অংশ। ঠিক আছে, তো আমার জিনোম যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা রেডি বের করতে পারলাম। এবং যেহেতু আমরা বলেছি যে এটা সিকোয়েন্সিয়ালি সাজানো থাকবে না, এখানে কিন্তু আমি সিকোয়েন্সিয়ালি রাখছি। আমরা যেভাবে বের করছি কেমার সেগুলো এগুলো কিন্তু এভাবে থাকবে না, আমরা লেক্সিকোগ্রাফিক্যালি বা ডিকশনারিতে যেভাবে স্টোর আছে সেভাবে স্টোর করে রেখে দিলাম। তাহলে এখন আমরা বের করবো কিভাবে? এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা পজিশন থেকে আগের পজিশনের পার্থক্য কত দেখেন। এই পজিশনের কিন্তু শেষের দুইটা ঘর এর পরের পজিশনের প্রথম দুটো ঘরের সাথে মিলতেছে। ইট মিনস এটা 3 হওয়ার কারণে শেষের দুটো ঘর প্রথম দুটো ঘরের সাথে মিলতেছে। যদি 4 হইতো শেষের 3টা ঘর প্রথম 3টা ঘরের সাথে মিলতো, মানে কি এটার সাফিক্সটা এটার প্রিফিক্সের সাথে মিলতেছে। পরপর এরকম করে দেখতেছি আমরা। তো এখানে আমাদের একই কাজ করব। কালেকশন তাইলে আমরা এখন একটু বুঝতে পারলাম যে আমার একটু তাইলে আমরা ইলাবোরেটলি বুঝতে পারলাম যে জিনিসটা কিভাবে হবে। তো কালেকশন অফ কেমার, আমাকে এখন এমন জিনোম বের করতে হবে যেটা কম্পোজিশন অফ কে জিনোম ইজ দা কালেকশন অফ কেমার, মানে যে কেমার গুলো আমার দেওয়া আছে সেটা অবশ্যই কি হবে কম্পোজিশন অফ আমার যে জিনোমটা বের করব তার কম্পোজিশন অফ কে এর সমান হতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার যে রিড পোর্শন গুলো আছে সেগুলো এই জিনোমেরই অংশ, বা এই রিড পোর্শন থেকে আমি কি করতে পারবো এই জিনোমটা বের করে আনতে পারবো। তো এখন দেখি এই জিনিসটা কি আমরা নরমালি ভাবে করতে পারি নাকি। দেখেন আমরা যে আগে যেটা ছিল সেটা হচ্ছে কি আমরা সিকোয়েন্সিয়ালি এখানে লিখে রাখছি অ্যালফাবেটিকলি, সরি অ্যালফাবেটিকলি লিখে রাখছি। সো এখন আমরা এখান থেকে যে কোনো একটা চয়েস করতে পারি। আমি ধরে নিলাম যে টি এ ফার্স্টে নিব, তো আমার টি এ যদি ফার্স্টে নেই তাহলে এর পরটা আমারটা কি হবে অবশ্যই এর সাফিক্সটা যেন এর প্রিফিক্সের সাথে মিলে সেভাবে রাখতে হবে, কারণ কি আমরা দেখছি কম্পোজিশনের ধর্মটাই হচ্ছে যে এটা যে পরবর্তী স্টেপের একটার সাফিক্সের সাথে পরবর্তী স্টেপের প্রিফিক্সেরটা মিলানো হয়। তাহলে দেখতে হবে এখন আমাকে এ এ কার কার আছে, দেখা যাচ্ছে এ একটাই আছে, তাহলে এরপরে কি বসবে এই এটা বসবে। তাহলে এখন আমাকে দেখতে হবে কি এটি কোথায় আছে। এটি যদি আমরা একটু ভালো করে খেয়াল করি 3টা আছে এবং 3টা সেম থাকার কারণে যে কোনো একটা নিলে আমার হচ্ছে, তো এটা আসছে। এখন আমাকে টিজি দেখতে হবে, টিজি দেখা যাচ্ছে যে 3টেই 3 রকম। তাহলে এখন আমি এখানে কিভাবে কোনটা চয়েস করব? ঠিক আছে, তো সেটা দেখা যাচ্ছে যে আমি একটা চয়েস করলে হয়। আমি আপাতত ধরে নিলাম যে এটা চয়েস করি, তারপর দেখতেছি আমি এখন কি করতে হবে আমার টিজি দেখতে হবে। বাট আমরা যদি ভালো করে এতে টিজি আছে আমার, তো আমার টিজিটা আসলো এবং এরপর আমাকে কি দেখতে হবে টিডি দেখতে হবে। এখন দেখা যাচ্ছে যে টিটি কিন্তু এখানে নেই। তো আমি এইভাবে র্যান্ডমলি চুজ করলে হচ্ছে না, বা আমি এরকম করে অযথা এভাবে সময়টা লস করলে হচ্ছে না, যে আমি যে কোনো ভাবে এভাবে স্টেপ বাই স্টেপ এভাবে করলে হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে আমাকে এদের ভিতরেই কোন একটা সম্পর্ক বের করে এদেরকে কোন একটা জিনিসের মাধ্যমে দেখাইতে হবে যেন আমার জন্য পরবর্তী স্টেপটা সহজ হয়। এখন
আমরা একটু হ্যামিল্টন পাথ প্রবলেম এটা নিয়ে আমরা এখন স্ট্রিংটা কনস্ট্রাক্ট করব। তো এখন দেখি হ্যামিল্টন পাথ বলতে কি বোঝাচ্ছে। হয়তো আপনার অ্যালগরিদম একটু দেখে আসছিলেন গ্রাফ থিওরিতে, তারপর আমরা এখন ইনশাআল্লাহ এখানে একটু এলাবোরেটলি বলবো। তো আমরা এখন কি করব, যে কয়টা আমার কেমার ছিল বা যে কয়টা রিড পেলাম আমরা কম্পোজিশন মানে জিনোমটার, এই জিনোমের কম্পোজিশন 3 দিলে, তো প্রত্যেকটাকে আমরা এখন নোড ধরে নেই এবং একটা সাফিক্স একটা প্রেফিক্সের সাথে মিললে তখন আমরা এটাকে কি করব, অ্যারো দিয়ে দেখাচ্ছি। যেমন কি এখানে কিন্তু সাজানো আছে, ভালো করে দেখবেন এখানে কিন্তু আমি এদের থেকে কম্পোজিশন থেকে যেভাবে বের করছি কেমার সেভাবে সাজানো আছে, অ্যালফাবেটিক্যালি সাজানো নেই। সো আমরা জানি এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে এর প্রেফিক্স সরি এর সাফিক্সটা এর প্রেফিক্সের সাথে মিলে যায়, তার জন্য অ্যারোটা এর থেকে বের হয়ে এর দিকে যাচ্ছে। তো আমরা এইভাবেই জেনারেট করার চেষ্টা করব। তো আমরা কিভাবে জেনারেট করতে পারি, অনেক সিম্পল ভাবে জেনারেট করতে পারি। আমরা যদি হ্যামিল্টন পাথের থিওরি ইউজ করতে চাই, এখানে ফার্স্ট অফ অল আমরা কিভাবে এগুলাকে আমরা গ্রাফে করে জেনারেট করতে যাব, যে আমরা যে দুইটা কে মান নিয়ে চিন্তা করব এটার একটার সাফিক্স আরেকটার প্রেফিক্সের সমান হতে হবে। যদি কে মার 1 এর সাফিক্সটা কে মার 2 এর সাফিক্সের সমান হয় তাহলে কে মার থেকে একটা অ্যারো বের হয়ে কে মার 2 তে যাবে। ঠিক আছে, যেরকম আমরা উদাহরণস্বরূপ এখানে দেখি এর সাফিক্সের সাথে টি এ এ এর সাফিক্সের সাথে এ সাফিক্সটা মিলছে। তো আমি এটার সাফিক্সের সাথে এটা মিলার কারণে প্রিফিক্সটা মিলার কারণে আমি এর থেকে অ্যারো বের হবে এন্ড দেন এর ভিতরে অ্যারোটা যাবে, মানে সাফিক্স থেকে প্রিফিক্সের দিকে অ্যারোটা যাবে। তো এইভাবে করে যে আমরা জেনারেট করি আপনারা ভালো করে দেখেন সবগুলো কিন্তু মিলে যায় এবং অনেক সহজে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। যেমন এখান থেকে দেখি আমরা অনেক সহজে সিম্বল লিখে ফেলছি, কিন্তু আর একটু ভালো করে খেয়াল করি আরো কিন্তু সম্পর্ক এসেছে। যেমন কি আমরা যদি দেখি এইটিটি, কারণ কি এখানে এর সাফিক্সের সাথে এর প্রিফিক্সটা মিলে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এর থেকে এরোটা বের হবে এর থেকে এরোটা যাবে। এভাবে করে অন্যগুলো দেখতে পারি যে এরকম করে অনেকগুলাই দেখা যাচ্ছে। তা এখন কথা হচ্ছে আমরা তাহলে তারপরে এখানে দেখি আমার যেহেতু জিনোম আমি এটা থেকে জেনারেট করতে দিলাম, আমি অনেক সহজে দেখে বলে ফেলতে পারতেছি যে জিনিসটা এরকম হবে। কিন্তু যদি আমার জিনোমটা নাই দেওয়া থাকে, আমার শুধু কেমার গুলো দেওয়া আছে, তখন তো আমার কি করতে হবে, বের করে দেখতে হবে। আমার এখন কি আছে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন এর আগেরটা কিন্তু আমি যেভাবে বের করছিলাম সেভাবে রেখে দিয়েছি, তার জন্য জিনিসটা দেখতে অনেক সহজ বা অনেক সিম্পল দেখে মনে হচ্ছে। বাট আমি যদি অ্যালফাবেটিক্যালি সাজাই কেমার গুলাকে সাজানোর পর যদি আমি এখন অ্যাপ্লাই করা শুরু করি তখন যে একটু সমস্যা আছে, বাট তারপরে সমস্যা থাকলেও আমরা অনেক সহজেই একটু দেখলে আমরা সহজেই বের করে ফেলতে পারি যে কিভাবে কাজ করা যায়। সো আমরা কি করছি এখান থেকে একটা ফাইন্ড করার চেষ্টা করছি এবং এগুলোকে যখন নোট ধরছি কে মান গুলাকে তখন এদের মধ্যে একটা সম্পর্ক জেনারেট হয়েছে এবং ওরা একটা ডিরেক্টেড গ্রাফ আকারে কাজ করতেছে। ঠিক আছে, ডিরেক্টেড গ্রাফ আকারে কাজ করতেছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে এরা একটা গ্রাফ আকারে কাজ করতেছে এবং হ্যামিল্টন পাথটা ইউজ করতেছি। তো হ্যামিল্টন পাথ বলতে কি বোঝাচ্ছে, যে পাথগুলো হচ্ছে যে অনলি একবার আমি কি করবো এগুলা কি করবো ভিজিট করবো। যেমন নোট অনেকগুলো নোট একটাকে আমি অনেকবারই ভিজিট করছি, দেখেন এটিকে আমি দুইবার ভিজিট করছি। তো অনেকগুলো নোট আছে আমি দুইয়ের অধিকবার ভিজিট করা হয়েছে, যেমন কি এটাকে দুবার প্রত্যেকটা ঘরে দুবার করে ভিজিট করা হয়েছে। বাট এখানে হ্যামিল্টন পাথ বলতে কি বোঝায়, যে আ পাথ দ্যাট ভিজিট ইচ নোড ইন আ গ্রাফ এক্স্যাক্টলি ওয়ান্স। ঠিক আছে, ঠিক আছে, এখানে কি হবে একটা নোডকে ও শুধু এক্স্যাক্টলি কভার করছে, একবার ভিজিট করে গেছে। দেখেন এখান থেকে একটা নোডকে শুধু কয়বার ভিজিট করে গেছে, একবার ভিজিট করে গেছে। এইটিকে একবারই ভিজিট করা হয়েছে, এখান থেকে যাই এভাবে করে দেখবেন যে সবার শেষে এইটিতে স্টপ হয়ে গেছে, এখানে আসে সবার শেষে এইটিতে আসে স্টপ হয়েছে। সো এখান থেকে সবগুলো নোটকে আমি শুধু কয়বার ভিজিট করছি, একবার। তো হ্যামিল্টন পাথ বলা হয় কোন একটা গ্রাফে, এটা ডিরেক্টেড হোক আনডিরেক্টেড হোক কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমি এখানে যে কয়টা নোট আছে প্রত্যেকটা নোটকে যদি অনলি একবার ভিজিট করা হয় এবং এটার জন্য আমার যে পাথ জেনারেট হবে সেটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান পাথ বা হ্যামিল্টন পাথ বলা হয়। এবং এর মাধ্যমে আমরা অনেক সহজে বের করে ফেলতে পারি যে আমার অ্যাকচুয়াল জিনোমটা কি ছিল। ঠিক আছে, কিন্তু এখানে একটু সমস্যা আছে, ভিজিট নোড ইন এইচ এক্স্যাক্টলি ওয়ান্স, তাহলে আমি তখন যে পাথটা পাবো সেটা হবে হ্যামিল্টন পাথ এবং সেটা থেকে আমি কি করতে পারি যে আমার অ্যাকচুয়াল আনসারটা বের করে ফেলতে পারি। সমস্যাটা আমরা পরে দেখব। তাহলে এখন আমরা কি করছি যে হ্যামিল্টন পাথ যেটা আছে হ্যামিল্টন পাথের দিয়ে আমি কি করতে পারছি স্ট্রিংটা রিকনস্ট্রাক্ট করতে পারছি। বাট আমি চাচ্ছি যে এখন অন্য একটা পদ্ধতির মাধ্যমে করতে, ইউলারিয়ান পাথ প্রবলেম। তো আমরা দেখি হ্যামিল্টনের কি সমস্যা ছিল। হ্যামিল্টনের ছিল যে আমার একটাই প্রবলেম, বাট আমার এখানে কি আছে আমার কিন্তু জিনোম দুইটা ছিল না, জিনোম কিন্তু এখানে আমার পাথ সবগুলো জেনারেট করার পর দেখা গেল যে আমার পাথ কি হয়ে গেছে
পাত একটু ভিন্ন রকম করার কারণে আমার জিনোম দুইটা আছে। আপনি যদি ভালো করে খেয়াল করেন এই মাঝখানে প্রথম দিকে শেষের দিকে ঠিক আছে, কিন্তু এই অংশটাতে একটু পরিবর্তন আছে, ঠিক আছে। তো এইভাবে যদি আমার পরিবর্তন হয়ে যায় তাহলে পুরো জিনোমটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। অল্প অংশে পরিবর্তন হওয়াই মানে কি আমার পুরো জিনোমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হ্যামিল্টন পাথে আমি এটা কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছি না, বা হ্যামিল্টন পাথ বা আমি হ্যামিল্টন যে অ্যালগরিদম আছে এরকম কোনো একটা অ্যালগরিদম নেই যে আমি অনেক সহজে এটাকে কন্ট্রোল করতে পারি। তো তার জন্য আমরা একটু চিন্তা করলাম যে এতক্ষণ আমরা নোড নিয়ে চিন্তা করতেছিলাম, না আমরা এখন এগুলোকে নোড আকারে দেখাবো না, আমরা এখন এগুলোকে এজ আকারে দেখাবো। তো দেখেন এইখানে যেটা নোট ছিল সেটাকে এখন আমি নোট রাখতেছি না, এটাকে এই জায়গায় দেখাচ্ছি, মানে প্রত্যেকটা এজ কিন্তু এখন এক একটা করে কেমার ইন্ডিকেট করতেছে। আমার যখন হ্যামিল্টন পাথ বের করতেছিলাম তখন আমার এক একটা কেমার কিন্তু নোড ইন্ডিকেট করতেছিল। দেখেন একটা নোড, নোডের ভিতরে আমার কি ছিল, কেমার গুলা ছিল। বাট আমরা এখন যখন অন্য একটা পেজ অবলম্বন করতেছি সেখানে হচ্ছে যে স্ট্রিমার গুলা কি হিসেবে আকারে দেখাচ্ছে, এই জায়গা দেখাচ্ছে, ঠিক আছে, এই জায়গা দেখাচ্ছে, এবং তার জন্য এগুলো কি করছে আমরা বাইরে লিখে এজের উপরে উল্লেখ করে দেওয়া হচ্ছে। তখন আমরা কিভাবে ধরবো, তাহলে আমার নোডেরও একটা নাম লাগবে, না এটা আমি দিতে পারছি না, কারণ আমার নোড নিয়েও কাজ করতে হবে, যেহেতু আমরা গ্রাফ নিয়ে চিন্তা করতেছি, সরি গ্রাফ নিয়ে যেহেতু চিন্তা করতেছি তার জন্য আমার নোটগুলোরও নাম দেওয়া লাগবে। তো সেটা কিভাবে করতে হয়, একদম সিম্পল, আমি যে এজের নাম আছে সেটার প্রিফিক্সটা হবে প্রথমে আর ওটার সাফিক্সটা হবে শেষে। যেমন যেমন টি এ এর প্রিফিক্স হচ্ছে টি এ, তো তার জন্য প্রিফিক্সটা এখানে বসালাম, মানে এক লেন্থ কম হবে সবসময়। আমি যে কেমারটা নিব আমার ওর সাফিক্স প্রিফিক্সের সাথে সম্পর্কটা সবসময় কি হবে, এক লেন্থ কম হবে। তো ওর প্রিফিক্সটা নিব আমি এখানে টি এ, এবং ওর সাফিক্সটা নিব এ এ, সেটা এখানে বসবে। তো আমি এভাবে যদি একটু চিন্তা করি দেখা যাচ্ছে যে আমি সবগুলাকে এভাবে করে উল্লেখ করতে পারি, টি এ এটা এভাবে করলাম, সবগুলাকে এভাবে উল্লেখ করে দিতে পারি। তো দেখা যাচ্ছে এখন আমার কিন্তু স্ট্রিমারটা এজে আছে, নট নোডে, ঠিক আছে। আমার স্ট্রিমার হচ্ছে এজ, আর কে আমার নোডের ভ্যালু গুলো কত মার হয়ে গেছে, এখন 2 মার হয়ে গেছে, কারণ আমি প্রিফিক্স সাফিক্স নিয়ে কাজ করছি, আর আমি এক লেন্থ কমের প্রিফিক্স সাফিক্স নিয়ে কাজ করতেছি। তার জন্য আমার অ্যাকচুয়াল যে কে মারটা ছিল বা রিড গুলো ছিল, রিড থেকে এক লেন্থ কম আমার নোড গুলার ভ্যালু হয়ে যায়, বা নোডের ভ্যালু গুলো দেওয়া থাকে বা স্ট্রিংটা দেওয়া থাকে 2 মার। তো তার জন্য এখন আমি এখানে নিয়ে কাজ করব। তো এখন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি এটা, তো এখন আমরা যদি একটু ওইটাই যদি আমরা লিখি, আমরা এখন আপাতত নরমালি চিন্তা করতেছি, আমরা পরবর্তী দেখবো সিরিয়াল ভাবে সাজানোর পর আমরা দেখছি যে এটি এই নোটগুলো যেগুলো আছে এই তিনটা নোট কিন্তু সেমই দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, এই নোটগুলোকে একসাথে করে ফেলার চেষ্টা করব। যেহেতু নোটের ভ্যালু সেম, নোটগুলো সেম, তাহলে আমি কি করতে পারি, নোটগুলোকে কম্বাইন করে ফেলতে পারি। যেমন দেখেন এটাকে আমি একটু পাস করে এভাবে একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম যেন এই নোটগুলোকে পাঠান দিতে পারি। তারপর আমরা এই এটিটাও আছে, এটাকে আমি কি করলাম এখানে তাদের পাশে লিখে ফেলতে পারলাম। এরপর কি করলাম, এদেরকে কম্বাইন করে ফেললাম। এই তিনটা নোটকে কম্বাইন করলো, আমার কি কিন্তু এজ রয়ে গেছে। এখন আবার হে টি জি যেগুলো আছে সেগুলোও রয়ে গেছে। এই দেখেন কিন্তু আমার এজ কিন্তু কম্বাইন হয় না, এটা একটু ইম্পর্টেন্ট কথা। আমি কিন্তু এখানে শুধু নোট কম্বাইন করব, আমার কিন্তু এদের ক্ষেত্রে এজ তিনটা কিন্তু সেম, এজের ভ্যালু কিন্তু সেম, কিন্তু বাট আমি এজ কম্বাইন করব না, আমার এজ গুলা রেখে দিতে হবে, ঠিক আছে। একইভাবে আমার কি আর কোনটা আছে, ইয়েস আমার যে দুইটা নোটের ভ্যালু আছে, এবং দেখেন এখানে কম্বাইন হয়ে যাওয়ার কারণে আমার নোটটা সার্কুলার আকারে এটা রয়ে গেছে, মানে কেউ নিজের ভিতরে সার্কুলার একটা গঠন করতেছে। এখন যেটা আছে সেটাকে বলা হয়, এখন এটা যেটা আসলো সেটাকে বলা হয় দি ব্রুইন গ্রাফ, ঠিক আছে। দি ব্রুইন গ্রাফটা হচ্ছে যে আমার ইউলার পাথ বের করার জন্য দি ব্রুইন গ্রাফটা আমরা ইউজ করি, এবং আমরা এখন যে মেথডটা ইউজ করছি যে এজ গুলাকে আমরা স্ট্রিমার আকারে ডিক্লেয়ার করে আমরা এখন যে গ্রাফটা পেলাম সেটাকে বলা হয় দি ব্রুইন গ্রাফ, ঠিক আছে। এবং এর থেকেই আমরা কি করতে পারি, স্টেপ বাই স্টেপ আমরা আবার ব্যাক যে কাজ করতে পারি। তো জিনোমটা কোথায় আছে, এখানে জিনোমটা হাইড কোথায় বলতে, তাহলে আমরা যদি ভালো করে খেয়াল করি আমরা কিন্তু এখান থেকে জিনোমটা অনেক সহজেই বের করে ফেলতে পারি। এখন আমরা ভালো করে খেয়াল করি, এখন কিন্তু আমরা প্রত্যেকটা এজ কে কিন্তু একবার করে কি করছি, আমরা ভিজিট করছি প্রত্যেকটা এজ। এখানে দেখেন যে কয়টা এজ ছিল প্রত্যেকটা কিন্তু ভিজিট করা হয়েছে। হ্যামিল্টনে কিন্তু প্রত্যেকটা এজ কে ভিজিট করা হয় নাই, প্রত্যেকটা নোড কে ভিজিট করা হয়েছিল। আর এখানে হ্যামিল্টন ইউলারে হচ্ছে যে প্রত্যেকটা এজ কে আমি কি করছি, এক্স্যাক্টলি ওয়ান্স ভিজিট করছি। তো ইউলারের পাথের প্রবলেমটা কি, বা ইউলার পাথ কাকে বলে, যেটা কি করবে প্রত্যেকটা এজ কে আমার এখানে যে কয়টা এজ থাকবে সবগুলাকেই
এক্স্যাক্টলি ওয়ান্স যাবে। তার জন্য আমার এখানে কি করতে বলছিলাম, আমাদের এজ যেগুলো ছিল সেগুলো কম্বাইন হবে না, এগুলো অবশ্যই আমার লাগবে। যেভাবে করে একটা প্রবলেম ছিল ইউলার এটা যেভাবে সলভ করবে সেটা হচ্ছে একটা শহরের নাম দিয়ে শহরের প্রবলেমটা দিয়ে এটা সলভ করছে। এটা হয়তো আপনারা অ্যালগরিদমে করে থাকতে পারেন এই প্রবলেমটা। যাই হোক, সো আমরা এখন দেখবো যে ইউলার ভার্সেস হ্যামিল্টন যে পাথ আছে সেটার ভিতরে সমস্যাটা কোথায়। ঠিক আছে, তো এখন তাহলে আমরা কি দেখলাম, ইউলার ভার্সেস হ্যামিল্টন পাথ। তাহলে আমরা হ্যামিল্টন পাথে কি শিখছিলাম, যে হ্যামিল্টন ইউলারিয়ান পাথ প্রবলেমে আমরা কি শিখছি, যে আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে, আমরা গ্রাফটা থেকে কি করব, এক্স্যাক্টলি এভাবে একটা পাথ বের করতে হবে যেটা হবে যে প্রত্যেকটা এজ কে এক্স্যাক্টলি একবার কি করবে, ট্রাভার্স করবে। আর হ্যামিল্টন পাথ হচ্ছে যে আমার একটা গ্রাফ ইনপুট দেওয়া থাকবে, আমার কি করতে হবে, গ্রাফ ইনপুট দেওয়া থাকলে এখন আমাকে এমন করে একটা পাথ বের করতে হবে যেটা হবে যে ওই গ্রাফের প্রত্যেকটা নোডকে কি করবে, এক্স্যাক্টলি ওয়ান্স ও কি করবে, ট্রাভার্স করবে। সো আমরা আজকে আপাতত এটুকু রাখি, এরপরে দেখবো যে আমরা ইউলার পাথ বা হ্যামিল্টন পাথ, এবং আমরা দেখলাম যে ইউলার পাথের জন্য আমার একটা আলাদা করে একটা গ্রাফ জেনারেট করতে হয়, ডিপ গোয়িং গ্রাফ। তো দেখবো আমরা এগুলো ইনশাআল্লাহ কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আজকে এটুকুই থাক। আসসালামু আলাইকুম।